আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পবিত্র ঈদ উল আজহা ঘিরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বইছে উৎসবের আমেজ। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম উম্মাহ পালন করছেন ত্যাগের এই মহামান্বিত উৎসব। আজ 10 জিলহজ সকালে সৌদি আরবের মিনায় অবস্থিত জামারাতে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে পশু কোরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে এহরাম থেকে মুক্ত হন হাজিরা। এরপর পবিত্র কাবা শরীফে তাওয়াফের মধ্য দিয়ে চলছে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের প্রবাসী মুসলমানরাও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দর্শক, মধ্যপ্রাচ্যের ঈদ উৎসবের খবর জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আবুল বশির। বশির, আপনাকে ঈদ উল আজহার শুভেচ্ছা। সৌদি আরবের সার্বিক ঈদ পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন, আর প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ঈদ উদযাপন করছেন। আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হয়েছে, ঠিক তেমনি ভাবে সৌদি আরব সহ কাতার, কুয়েত, এমিরাত সহ সব জায়গায় মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হয়েছে এখন, এবং মুসল্লিরা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে। তো আজকে এখানে 6:30টায় আহ আপনি জানেন যে মক্কা মদিনার পরেই রিয়াদের জিরা মসজিদে আনড়ম্বর পরিবেশে ঈদের জামাত উদযাপন হয়েছে। তো এখানে প্রবাসী বাংলাদেশি সহ ইন্ডিয়ান, পাকিস্তান এবং সৌদি আরবের যারা আছেন সবাই মিলে এখানে মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করেছে। এবং এখানে ঈদ উদযাপনে এখানে যারা শরীক হয়েছেন তারা দেশ এবং জাতির জন্য দোয়া করেছেন। এবং প্রত্যেকটা, আপনারা জানেন যে ঈদের পরেই এখানে কোরবানির পশু জবাই করা হবে। তো এখানে যারা ঈদ উদযাপন করেছেন তাদের সাথে আমি কথা বলেছি। আসলে প্রবাসের ঈদ উদযাপনটা আসলে ওনারা ওনাদের মা বাবা আত্মীয় স্বজনকে খুব মিস করছেন এবং বলছেন যে এখানে থেকে আসলে ওনারা দেশের জন্য শান্তিতে থাকেন এবং দেশের ঈদ কিভাবে চলছে এবং আত্মীয় স্বজন কিভাবে ঈদ উদযাপন করছেন সেই ব্যাপারটা নিয়ে প্রবাসীরা সবসময় উদ্বিগ্ন থাকেন। এবং আসলে আজকে ঈদ উদযাপনে যারা উপস্থিত রয়েছেন তারা সারা বিশ্বের মুসলমানের জন্য এখানে দোয়া করা হয়েছে এবং যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা সুন্দরভাবে থাকতে পারে সেই বিষয়ে। এবং আপনারা জানেন যে এই আজকের এই পরিস্থিতিতে, বিরাজমান পরিস্থিতিতে এখানে সৌদি আরবে খুব সুন্দরভাবে আইন কানুন ঠিক রেখে এখানে পরিবেশ সুন্দরভাবেই এখানে যারা মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন। এবং ঈদের আমেজ এখানে, আপনারা জানেন যে ঈদের পরেই আমরা দেখেছি যে প্রবাসী বাংলাদেশিরা একজনের প্রতি একজনের কোলাকুলির মাধ্যমে কৌশল বিনিময় করেছেন এবং তারা তাদের ভাব গাম্ভীর্য আজকের এই মহিয়ান দিনে তারা তারা সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেছেন। পারিয়া, এ হচ্ছে আমার কাছে ঈদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন। আধুনিক সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনা ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পুরুষ 250 জন এবং নারী 80 জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় 31,000 পুরুষ এবং প্রায় 3,500 নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই ঈদগাহে। এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ের শহীদ ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালেই ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে উঠবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। 1828 সনে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন ইশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হজরত খান বাহাদুর। জনশ্রুতি রয়েছে প্রতিষ্ঠার প্রথম জামাতে প্রায় 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এই মাঠের নামকরণ করা হয় শোয়ালাখি মাঠ। সময়ের বিবর্তনে লোকমুখে এই নাম পরিণত হয় শোলাকিয়া মাঠে। যত বড় জামাতে মানুষ ঈদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দান করবে। এই ঐতিহাসিক মাঠটি যেন অতি দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদের জামাত। আগাছা পরিষ্কার ও ছোট ছোট গর্তে বালু ফেলে প্রস্তুত করা হচ্ছে মাঠ। সড়ক পথে যাতায়াতের পাশাপাশি মুসল্লিদের আসা যাওয়ার জন্য রাখা হচ্ছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া মাঠে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন প্রায় 2000 লিটার। এদিকে আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানের 50টি নান্দনিক গম্বুজ সমৃদ্ধ মিনার মোহিত করে লাখো মুসল্লিকে। মিনারে দিন ও রাতের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঈদগাহ প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজ্জভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। অজুখানার ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো তারা করে রাখার চেষ্টা করছে আমাদের জন্য। ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। গড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সাকিব আল হাসান, RTV। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। যাত্রীদের চাপ রয়েছে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে ঢাকা ছেড়ে গ্রামের পথে ছুটছেন মানুষ। ঈদযাত্রাকে নিরাপদ, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের দৌরাত্ম্য বন্ধ করতে টার্মিনাল এলাকায় সরব উপস্থিতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ট্রেন যথাসময় ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের ভোগান্তির কোনো চিত্র চোখে পড়েছে কিনা জানাবেন। ফারিয়া, আসলে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখানে ভিড় করছেন এবং উপচে পড়া ভিড় বলা যায়। শেষ মুহূর্তে রেল স্টেশনগুলো যাত্রীদের কারাগানায় পূর্ণ হয়ে উঠছে। তবে আমরা যে অব্যবস্থাপনার যে চিত্রটি একেবারে ফুটে উঠেছে, অর্থাৎ এখানে যারা টিকিট কেটেছে অধিকাংশ যাত্রী টিকিট কাটার পরেও কিন্তু তারা ট্রেনে উঠতে পারছে না। এবং এই বিষয়ে সাংবাদিকদের সাথে মুখোমুখি কথা বলছেন রেলওয়ের মহাব্যবস্থাপক। তার সাথে আমরা একটু কথা বলবো, জানতে চেষ্টা করবো আসলে বিষয়টা কী হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা দেখেছি অধিকাংশ লোক কিন্তু টিকিট কাটার পরে উঠতে পারছে না এবং তাদের অভিযোগ হচ্ছে তাদের ব্যবস্থাপনার ঘাটতি আছে। এটা আপনারা কিভাবে দেখছেন? না, টিকিট যারা কাটে তাদেরকে অ্যাডভান্স আসতে হবে। এখন যদি লাস্ট মুহূর্তে আসে সেক্ষেত্রে আসলে টিকিট তাদেরকে ইনশিওর করা যায় না। তাদের ট্রেনের টিকিটটা কেটে তাকে অন্তত ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আসলে নিতে হবে।
এখন শেষ মুহূর্তে এসে বলতে যদি আমরা উঠতে পারি নাই, আসলে এটা তো গ্রহণযোগ্য না। আমাদের আগেই আসার নিয়ম, তো এরপরেও কিছু লোকজন আসতে পারে না। এরকম অভিযোগ থাকলে আমরা চেষ্টা করি যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। শিডিউল বিপর্যয়ের যে বিষয়টা কতগুলো বিলম্ব হয়েছে বা আছে কিনা না, বিপর্যয়ের সেরকম কোনো ঘটনা ঘটে নাই। একটা ট্রেন আজকে বিলম্বে ছাড়ছে মাত্র, অন্যান্য ট্রেন রাইট টাইমে চলে গেছে। এবং এটা মনে করি যে এই দুর্যোগ আবহাওয়া, তারপরে অতিরিক্ত যাত্রীর চাপ, যাত্রীদের ওঠানামার বিষয় সব চিন্তা করে আমাদের যে শিডিউল আছে আমরা মনে করি শিডিউলটা ভালো। শুধুমাত্র আজকে একটা ট্রেন, নীলসাগর ট্রেনটা একটু বিলম্ব ছাড়ছে। পরে শুনতে পাচ্ছিলেন যে আসলে নীলসাগর যে ট্রেনটি বিলম্ব করেছে, প্রায় 3 ঘন্টা যাবৎ বিলম্ব করেছে। এবং আমরাও দেখেছি যাতে অন্যান্য যে ট্রেনের মধ্যে বিশেষ করে একতা এক্সপ্রেস যেটি রয়েছে সেটিও কিন্তু প্রায় দেরিতে ছেড়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য ট্রেনগুলো ছিল সবগুলো তাদের সদ্য নির্দিষ্ট টাইমে কিন্তু তারা গন্তব্য ছেড়ে গেল। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে রেলওয়ের যে ব্যবস্থাপনা এবার একেবারে খুবই খারাপ পর্যায়ে চলে গেছে, অর্থাৎ সে কারণে অনেকে টিকিট নেওয়ার পরও তারা উঠতে পারেনি। এবং সেটা মহাব্যবস্থাপকের মুখ থেকে শুনতে পারছিলেন যে আসলে তিনি জানিয়েছেন যে আসলে যারা টিকিট নিয়েছে তাদেরকে আরও অগ্রিম আসার যে আহ্বানটা জানিয়েছেন। তো আসলে সব কিছু মিলিয়ে শেষ মুহূর্তের এই যাত্রাটা বলতে গেলে বিড়ম্বনার মধ্যেই যাচ্ছে এবং যাত্রীদের এমনটাই অভিযোগ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সেটা ব্যবস্থাপনা যাতে আরও ভালো করা যায় সেটার জন্য তারা কাজ করছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। রাতপোহালে ঈদ, আজও নারীর টানে বাড়ি যাচ্ছেন ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে রয়েছে গণপরিবহনের দীর্ঘ লাইন। তবে গণপরিবহনের চেয়ে যাত্রীর চাপ কিছুটা কমলেও বাড়তি ভাড়া নেওয়ার ফলে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছেন ঘরমুখ মানুষ। এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে আরও কয়েক গুণ বেড়ে যায় ভোগান্তি। ভোর থেকে যানজট নিরসনে কাজ করা হলেও গাড়ি চলছে ধীরগতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মহাসড়কে তৎপর দেখা যায়নি বলে অভিযোগ যাত্রীদের। ঈদযাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত 55 কিলোমিটার জুড়ে যানজট, ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ায় প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পুংলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যমুনা সেতুতে গাড়ির গতি কেমন দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ আপনাকে। গেল মধ্যরাত থেকে এই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল এবং বেশ কয়েকটি দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহন চাপ বৃষ্টির কারণে মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 55 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও ধীরগতি, কোথাও থেমে থেমে যানবাহন চলছে। তো যেটি সেতু কর্তৃপক্ষ যেটি বলছে গেল 24 ঘন্টায় সেতু দিয়ে 56,000 যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে 3.82 লাখ টাকা। তো কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে গাড়ির অতিরিক্ত চাপের কারণে মাধ্যমিককেই উপরে বেশ কয়েকটি যানবাহন বিকল হয় এবং কয়েকটি দুর্ঘটনা ঘটে। এর জন্য তারা টোল আদায় বন্ধ রাখে। আর এই টোল আদায় বন্ধ থাকার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই থেকে দুর্ঘটনা এবং যানবাহন হয়। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে মহাসড়কের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ির যে স্বাভাবিক গতি সেটি কিন্তু থাকছে না, যার কারণে ধীরগতিতে যানবাহন চলাচলের ফলে দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় যে আগের মতোই যাত্রীরা যে অতিরিক্ত ভাড়ার বিষয়টি বলছেন যে আসলে 2 গুণ 3 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এবং খোলা ট্রাকে যে সমস্ত গরুবাহী ট্রাক ঢাকা গিয়েছিল গরু নিয়ে, সেই গরুবাহী ট্রাকে কিন্তু লোকজন কম ভাড়ায় তাদের গন্তব্যে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কে যারা চলাচল করছেন বা উত্তরাঞ্চলে চলে যাচ্ছেন, তার সেই সমস্ত যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা দেখি যে 2 ঘন্টা তাদের গন্তব্যে সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা। কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, মহাসড়কে গাড়ির গতি কেমন দেখছেন? ভোগান্তি নিয়ে কোনো অভিযোগ কি করেছেন কেউ? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং মহাসড়কে কিন্তু যানবাহনের যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি। তো
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় কিন্তু যানবাহনে গতি এসেছে এবং রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক জুড়ে কিন্তু রাতভর যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন এবং যানবাহনের যারা কাউন্টারে রয়েছেন গাড়ির তারা কিন্তু বাড়তি ভাড়া আদায় করছেন এমনটাই অভিযোগ করেছেন যাত্রী সাধারণ। তবে এই মহাসড়কে যানবাহনের যানজটের যে ভোগান্তি তার পাশাপাশি কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিতে কিন্তু যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। তো ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ঈদ আনন্দ উপভোগ করতে নারীর টানে শিল্পাঞ্চল আশুলিয়া ছাড়ছেন। শিল্পাঞ্চল আশুলিয়ার লাখো লাখো শ্রমজীবী মানুষ, দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এই অঞ্চলে চাকরি করে থাকেন। তারা কিন্তু রাতভর এই মহাসড়ক যুগে কিন্তু তারা তাদের যে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং মহাসড়কে যানজট থাকায় তারা কিছুটা ভোগান্তি ছিল এই মহাসড়কে। শিল্পাঞ্চল আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া। ধন্যবাদ। এবার ডেটল কোরবানির হাট প্রসঙ্গ। শেষ সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তি বেড়েছে ক্রেতা বিক্রেতা সহ সবার। রাতভর বিক্রির পরেও হাটগুলোতে রয়েছে প্রচুর পশুর সরবরাহ। রাত পোহালে ঈদ, তাই শেষ সময় সবাই কিনছেন পছন্দের প্রাণীটি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, আবার রয়েছে সন্তুষ্টিও। তবে অধিকাংশ হাটেই পশু রাখার স্থানে পানি জমে বেকায়দার অবস্থা। হাট জুড়েই কাদা, হাটে পানি জমে কাদা তৈরি হওয়ায় গরু ও খাসিগুলো সহ প্রাণীগুলো অনেকেই রাস্তায় এনে বিক্রি করছেন। তবে এবারের ঈদ নিয়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে থাকলেও হাটগুলোতে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব চোখে পড়ে। দর্শক, এই মুহূর্তে ৩০০ ফিট কোরবানি পশুর হাটে রয়েছেন সহকর্মী AR বাদল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল, কোরবানি হাটে ক্রেতাদের উপস্থিতি আর শেষ দিনে দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফারিয়া, রাতভর বিক্রি হয়েছে আপনি জানেন এরই মধ্যেই, কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে অনেক ক্রেতা হাটে এসেছেন এবং তারা গরু কিনছেন, দরদাম করে অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই হাটে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে দেখবেন শেডগুলো প্রায় একেবারেই খালি পড়ে রয়েছে। অধিকাংশ শেডের অবস্থাই এরকম, কিন্তু ছাউনির নিচে গরুগুলোকে নেওয়া হয়েছে। যেহেতু কাদা এবং বৃষ্টিতে একেবারে খারাপ একটি অবস্থা তৈরি হয়েছে, গরুগুলো অনেক জায়গায় পানির উপরে দাঁড়িয়ে আছে, অনেক জায়গায় কাদার উপরে দাঁড়িয়ে আছে, যে কারণে যারা ব্যাপারী তারা তাড়াতাড়ি বিক্রি করার চেষ্টা করছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি দুটো গরু কিনেছেন 3 লাখ টাকায়। সেই দুটি গরু এমনি বাজার মূল্য স্বাভাবিকভাবে হয়তো আরও বেশি হওয়ার কথা, কিন্তু এখানে ক্রেতা বলছেন যে ব্যাপারীরা যেহেতু গরু রাখতে পারছেন না, সেই কারণে মোটামুটি তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কালকেও বৃষ্টি হয়েছে, এই কারণে হাটগুলোর আসলে এই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য সবগুলো হাটের অবস্থায় কর্দমাক্ত। ক্রেতারা অনেকেই হাটে গিয়ে বিপাকে পড়ছেন এবং যারা পশু নিয়ে এসেছেন বিক্রির জন্য তারাও একরকম বেকায়দায় রয়েছেন। এই কারণে দরদাম করে যদি পছন্দ হচ্ছে অনেকেই কিনছেন। এই কাদার মধ্যে বেশি ঘোরাঘুরি করার একেবারেই তারা চাচ্ছেন না, যে কারণে তারা পশু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং অনেক হাটে যাচ্ছেন। আমরা এখানে ডেটলের একটি স্টলে এসেছি, আমরা জানতে চাইবো যারা এখানে আছে তাদের কাছে, আপনারা এখানে কি করছেন? আসলে ডেটল এই পশুর হাটে কি করছে? আমরা আসলে ডেটলের পক্ষ থেকে মানুষকে ফ্রি সেবা দিয়ে যাচ্ছি। যেমন হাটে যারা আসছে তাদের হাতে ময়লা লাগতে পারে, তারপর যাদের হাতে পায়ে ময়লা টয়লা লাগে তারা এখানে ফ্রিতে হাত পা ধুতে পারে। এছাড়াও আমাদের এখানে ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা আছে, নিরাপদ পানি। যাদের হাটে তৃষ্ণা পায় তারা এখানে পানি খেতে পারে। এ আমাদের আর কি। ধন্যবাদ আপনাকে। ফারিয়া, স্বাস্থ্য সুরক্ষার জন্য আসলে ডিটল রাজধানীর পশুর হাটগুলোতে রয়েছে। তারা এখানে যাদের যদি পানির তৃষ্ণা বা অন্যান্য যদি স্বাস্থ্যকর কোনো কিছু প্রয়োজন হয় সেই বিষয়টি তারা দেখছেন। আর হাটগুলোর অবস্থা একেবারে বাজে,
যদিও এই হাটে পশু অনেকটা কম, কিন্তু রাজধানীর আমরা জানতে পেরেছি অন্যান্য হাটে এখনো বেশ ভালো পরিমাণে পশু রয়েছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে একেবারে নাজেহাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে জমে উঠেছে গরু ছাগলের বাজার। বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। রাত বেরোলেই ঈদ, তবে এখনও অনেক জায়গায় দরদাম চলছে পছন্দের পশুর। এদিকে বৃষ্টির জন্য হাটে ক্রেতাদের আনাগোনা কম বলছেন বিক্রেতারা। এবার বেশিরভাগ পশুগুলোকে দেশীয়ভাবে লালন পালন করায় খামারিরা হাঁকাচ্ছেন বাড়তি দাম। অন্যদিকে বাড়তি দাম দেখে ছোট ও মাঝারি আকারের গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা। চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগামীকাল তো ঈদ, তো শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন? কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি সন্তুষ্ট? যেমনটি জি ফারি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু একেবারে শেষ মুহূর্তে কোরবানির যেই পশুর হাট সেটি কিন্তু আসলে বেশ জমে উঠেছিল, কিন্তু আজকে কিন্তু আসলে যদি বলে থাকি ক্রেতা নাই বললেই চলে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বিশেষ করে যারা খামারি রয়েছেন কিংবা যারা দূর দূরান্ত থেকে আসলে গরু নিয়ে এসেছেন, তারা প্রত্যেকেই বললো কিন্তু আসলে সকাল থেকে কিন্তু কোনো ক্রেতা তাদের আসে নাই। গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে, কিন্তু বাজারে কোনো ধরনের ক্রেতা নাই। সকাল থেকেই আমরা দেখেছি আসলে 2-4টি গরু কিন্তু বিক্রি হয়েছে, এখনো পর্যন্ত সেভাবে গরু বিক্রি হয়নি। তবে যেই গরুগুলো আসলে বিক্রি হয়েছে প্রত্যেকটি গরুতে কিন্তু আসলে 50 থেকে 60,000 টাকা লস দিয়ে কিন্তু আসলে গরু বিক্রি করেছে। যারা গরু নিয়ে এসেছেন তাদের কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আসলে ইন্ডিয়া থেকে এবং মায়ানমার থেকে প্রচুর পরিমাণে গরু দেশে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু আসলে যারা এখানে খামারি ছিল তাদের কিন্তু আসলে গরুর দাম একেবারেই পানির দামে হয়ে গেছে বললো আসলে অনেকেই। যারা আজকে গরু নিচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে লাভবান হচ্ছেন, এবং এক একটা গরুর দাম যেখানে 4 লাখ 4.5 লাখ সেই জায়গায় কিন্তু গরু বিক্রি হচ্ছে আজকে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা, এবং প্রতিটি গরুতেই কিন্তু আসলে দেখা যাচ্ছে 50 থেকে 60,000 টাকা কমে গরু বিক্রি হচ্ছে। চট্টগ্রামে কিন্তু এবছর গরুর কোরবানির চাহিদা ছিল 8,01,076টি, সেই অনুপাতে কিন্তু চট্টগ্রামে আরও বেশি গরু এসেছে, যার কারণে কিন্তু আসলে পর্যাপ্ত গরু থাকার কারণে কিন্তু আসলে ব্যাপারীরা গরু বিক্রি করতে পারেনি, এবং যারা খামারে ছিল সেই গরুগুলো কিন্তু তারা বিক্রি করেছে। তবে একটা অভিযোগ ছিল, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি আসলে দুই দিকে মায়ানমার এবং ভারতের বর্ডার যদি আসলে গরু আসতে না দিত, তাহলে বাংলাদেশের যে খামারিরা ছিল এবং ব্যাপারীরা ছিল তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে হয়তো গরু বিক্রি করতে পারতো, এবং তারা কিন্তু হয়তো লাভবান হতো বলে তারা মনে করেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে সাইফুল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানির লক্ষ্যমাত্রা থাকলেও একসাথে 50 লাখের বেশি চামড়া সংরক্ষণ করা কঠিন। অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের সংকীর্ণতা এই সমস্যার কারণ। যদিও চ্যালেঞ্জ মোকাবেলায় সিটিপির সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে সরকার, তবে ট্যানারি মালিকরা বলছেন সঠিক ব্যবস্থাপনার অভাবে মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপ সহ উন্নত বিশ্বের ক্রেতারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে সম্ভাবনার দোয়ার খোলে চামড়া শিল্পের। দেশ জুড়ে ধুম পড়ে চামড়া সংগ্রহের। রাজধানীর পোস্তা আর সাভারের হেমায়েতপুর পরিণত হয় চামড়ার নগরীতে। এবারও পুরোদমে প্রস্তুতি নিয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি সংরক্ষণ সংকীর্ণতায় পর্যাপ্ত চামড়া সংগ্রহ নিয়ে ঝুঁকিতে তারা। পর্যাপ্ত লোকজন বল রাখছি কাজের জন্য, যে চামড়া নষ্ট না হয়, মৌসুমী ব্যবসাতে যেন ক্ষতি না হয়, সেই ব্যবস্থা আমরা পুরোপুরিভাবে করে রাখছি। আমাদের যে ঘর, এই ঘরের মধ্যে আপনার হচ্ছে 1900 থেকে 2000 মাল আটে। আড়তদাররা বলছেন একসাথে কোরবানির বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ করা অসম্ভব। এর জন্য দরকার বিশেষ তহবিলের পাশাপাশি সমন্বিত উদ্যোগ। গভর্নমেন্ট যদি পর্যাপ্ত পরিমাণে টাকা দেয়, 1000-1200 কোটি টাকা এনাফ না। আমরা বলবো 2 থেকে 2,500 কোটি টাকা যদি ট্যানারিতে দেওয়া হয়, ইভেন পাশাপাশি র হাইড পারচেজ যারা করে, র হাইডের উদ্যোক্তা যারা, র হাইডের সরবরাহকারী যারা,
তাদেরও একটা লোন বরাদ্দ করা হোক তাদের জন্য। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ সংরক্ষণ কার্যক্রম স্বাভাবিক রাখতে ঈদ পরবর্তী 7 দিন বাইরের চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এর জন্য মাঠে থাকবে প্রশাসন। সাভার ট্যানারি যে শিল্প কারখানা আছে সেই জায়গা ব্যতীত অন্য কোথাও ঢাকা থেকে চামড়া বাইরে কোথাও যাবে না, এবং বাইরে থেকেও ঢাকাতে চামড়া 7 দিন ঢাকার ভিতরে ঢুকবে না। এদিকে হেমায়েতপুর চামড়া শিল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের তাত্ত্বিক সক্ষমতা 25,000 ঘনমিটার হলেও বর্তমানে তা 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধনে সক্ষম। যদিও কোরবানির মৌসুমে এই চাহিদা পৌঁছাবে 40,000 ঘনমিটারে। ট্যানারি মালিকদের দাবি, বৈশ্বিক মানদণ্ড অর্জনে ব্যর্থতার পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বাংলাদেশ থেকে সরাসরি চামড়া কিনছে না পশ্চিমা বিশ্ব। যারা এখন ব্যবসা করছে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যবসা করছে, কারণ আমরা একটা বাজারে আমরা আমাদের পণ্যগুলো সেল করতে পারছি, সেটা হলো চায়না। নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে খুব কম মূল্যে আমরা ব্যবসা টিকে রাখার জন্য আমরা কিন্তু ব্যবসা করছি। আসলে প্রফিট তো দূরে থাক, তারা অর্ধেক দামে আমাদের থেকে চামড়াগুলো নিয়ে যাচ্ছে। তবে সিটিভির সক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করা হচ্ছে জানিয়ে বিসিক বলছে, কোরবানির চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 50,000 স্কয়ার ফিটের উপরে যে সমস্ত এন্টারপ্রেনার আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি, এবং তারাও সেটা বাস্তবতা উপলব্ধি করে রিয়ালাইজ করেছেন যে না, ইন্ডিভিজুয়াল ইটিভি করতে হবে, সেলফ ইটিভি। তাদের যদি 15,000 কিউবিক মিটার হয়, আমাদের 25,000 হয়, তাহলে অলটুগেদার 40,000 কিউবিক মিটার পার ডে হয়ে যায়। তো সুতরাং সেক্ষেত্রে সমস্যাটা আর থাকবে না। দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং সনদ LWG অর্জন সহ সব ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিসিক। সর্দার রাজীব, RTV, ঢাকা। প্রতি বছর কোরবানি ঈদকে ঘিরে 7 থেকে 8,000 কোটি টাকার ব্যবসা হলো এবার 70% কম বিক্রি হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়ীরা বলছেন, অন্যবারের চেয়ে এবার ফ্রিজ সহ পোশাক বিক্রি একেবারেই কম। আগের চেয়ে মশলা ও পরিমাণে কম কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। অন্যদিকে চাঁদাবাজির কারণে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ বলছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ছেড়েছেন কর্মজীবী অনেক মানুষ। পশু কোরবানির জন্য নানা ধরনের মশলা কিনতে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। দাম নিয়ে কেউ কেউ অভিযোগ করলেও কারো মতে আগের মতোই আছে। কোরবান মৌসুমে বেশি চলে এলাচি, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, স্টার মশলা। সেক্ষেত্রে যেটা বেশি চলে ওই মশলাগুলো বেশি দাম বাড়ছে। শ্যামেরও চাহিদা ভালো, কিন্তু রোজার ঈদের যে দাম ছিল এখন এই দাম আছে। দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে চিনি, দাম বাড়ছে তেল। আগের তুলনায় এখন বাজারের অবস্থা কিছুটা দাম বেশি। আমার কাছে মনে হয় নাই যে আসলে প্রাইসগুলো খুব বেশি বাড়ছে, মনে হচ্ছে যে রিজনেবলের মধ্যেই আছে। পোশাকের দোকানগুলোতে ছিল একেবারে ক্রেতা শূন্য। রাজধানীর মগবাজারের একটি মার্কেটে অন্তত 4টি দোকানে ক্রেতা পাওয়া যায়নি। এতে হতাশ বিক্রেতারা। বাংলাদেশের সবাই ব্যবসা খারাপ, সেই জন্য আমাদেরও ব্যবসা খারাপ। গতবারের চেয়ে এইবার একটু বেশি খারাপ। কাস্টমারগুলির অবস্থা খারাপ, আমাদের অবস্থা খারাপ, সবকিছু মিলে এই বেচা কিনা খারাপ। তবে নবীন ফ্যাশন নামের একটি কম দামের দোকানে ক্রেতাদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। কোরবানির মাংস রাখতে সাধারণত ঈদের আগে ফ্রিজ বিক্রি হয় বেশি, কিন্তু এখানেও হতাশার চিত্র। খুবই খারাপ বলতে, আমি গত বছর যতটুকু সেল করতে পারছি, এই বছর আসলে ওরকম ফুটপ্রিন্ট বা আমি কাস্টমার ভিজিট খুবই কম পেয়েছি। কিন্তু দেশীয় পণ্য ওয়ালটনের কিছু শোরুমে ভালো বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা। আমার এখানে আলহামদুলিল্লাহ বেশ ভালো সেল হচ্ছে। এই বছরে আমার এখানে যে টার্গেটটা দেওয়া হয়েছে, গতকাল আমার টার্গেট পূরণ হয়ে গেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, বেশ কয়েক বছর ধরে অর্থনীতি নেতিবাচক ধারায় যাচ্ছে। এর সাথে নতুন সমস্যা যুক্ত হওয়ায় ঈদের বাজারে খারাপ অবস্থা, বলছেন সমিতির সভাপতি। অব্যাহতভাবে আমাদের 3-4টা টার্মোইলের মধ্যে কিন্তু অর্থনীতির উপরে সবচেয়ে বড় প্রতিঘাতটা ছিল, এবং এই অর্থনীতির প্রতি প্রতিঘাতটা থাকার কারণে অব্যাহতভাবে কিন্তু আজকের এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি যে দোকানে কোনো বনিবাটা না। অর্থাৎ মানুষ আয় করলে না সে ব্যয় করবে, মানুষ আয় করতে না পারলে তো ব্যয় করতে পারবে না। এক ধরনের অর্থনৈতিক সংকট কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের অগ্রগতিতে কাজ করবেন বলে আশা তার। নতুন সরকার এসছে, একটা গণতান্ত্রিক সরকার, ওনারা হয়তো এটাকে পুনর্বিন্যাস করে কিছুটা সচল করার ব্যবস্থা করবেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিএনপি সরকার গঠনের পর মাত্র 3 মাসে দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একাধিক রাজনৈতিক, প্রশাসনিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ, প্রশাসনিক গতি ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কয়েকটি জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নতুন সরকারের কার্যক্রমের প্রকৃত মূল্যায়ন করতে আরও সময় প্রয়োজন। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনগণের আস্থা ধরে রাখাই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খেলার খবর। 2026 বিশ্বকাপের জন্য 26 জনের দল ঘোষণা করল কাতার বিশ্বকাপে ইতিহাস করা মরক্কো। কোচ মোহাম্মদ ওয়াহিবের দলে আছেন আশরাফ হাকিমি ও ইয়াসিন বুনোর মতো অভিজ্ঞ তারকারা। আছেন ফ্রান্সের সুযোগ ফিরিয়ে দলে যোগ দেওয়া 18 বছরের তরুণ আইয়ুব বোয়াদ্দি। তবে বিকল্প খেলোয়াড় থাকায় বাদ পড়েছেন অভিজ্ঞ সোফিয়ান বোফাল। তরুণ ও অভিজ্ঞদের এই দল নিয়ে বড় স্বপ্ন দেখছে মরক্কো। 14 জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে তারা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।